নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুরু হলো আপনাদের সৌমিত্র বসুর কথা বলা। আজকের দিনটায় কি আছে? উমা চতুর্থী ব্রত এবং পাষাণ চতুর্থী ব্রত আজকের দিনে। শিখদের গুরু অর্জুন দেব তার তিরোভাব তিথি আজকে। নিম্বাকাচার্য কেশব কাশ্মীর ভারতীর আবির্ভাব তিথি আজকে জ্যৈষ্ঠ শুক্লা চতুর্থীতে। শ্রী শ্রী রাধারানী গোস্বামী দেবীর আবির্ভাব তিথি আজকে এবং যোগী পুরুষ শ্রী সন্তদাস বাবাজির আবির্ভাব দিবস আজকে। আজকের দিনেই তিনি এই পৃথিবীতে এসেছিলেন 10ই জুন 1859 খ্রিস্টাব্দে। এবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 27শে জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 10ই জুন 2024, সোমবার। আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:18। আজকে নক্ষত্র পুষ্যা। জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। রাত্রি 10:51 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠান প্রথমে তো পুরাণ চিরন্তন, সমুদ্র মন্থনের গল্প বলা হচ্ছে আপনাদের। সমুদ্র মন্থন শুরু হয়ে গেছে। সেই সমুদ্র মন্থনের ফলে প্রচুর নানান রকম সমস্ত জিনিসপত্র সমুদ্রের তলা থেকে উঠে আসছে। তার মধ্যে চন্দ্রদেব উঠে এসেছেন, তার মধ্যে অপ্সরারা উঠে এসেছেন, লক্ষ্মী দেবী উঠে এসেছেন। লক্ষ্মী দেবী এসেই বিষ্ণুকে বরণ করে নিয়েছেন। আরো 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 সব নানা কিছু উঠে আসবে, তার কথা বলবো। এবং এই যে মন্থন কর্মটা, এইটা দেবতারা অসুরদের সঙ্গে একসঙ্গে মিলে করছেন। অর্থাৎ একই সঙ্গে দেবতা এবং অসুর কোনো একটা স্বার্থের বন্ধনে একটাই জায়গায় মিলিত হয়েছেন। এই স্বার্থের বন্ধনে যখন একটা জায়গায় দুটো প্রতিপক্ষ মিলিত হয় তখন নানান রকমের কাণ্ড ঘটে। সেগুলো তো আমরা জানি খানিকটা। তো এখানে কি কাণ্ড ঘটবে সেটা না হয় পরে বলা যাবে। তো যাই হোক, আপাতত সমুদ্র মন্থন থেকে কি কি উঠেছে সেইগুলো বলা হবে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। স্বামীজি বাল ও গোপালের কাহিনী বলছেন, কিন্তু সেই কাহিনীটার সঙ্গে তিনি তার নিজের যে ধর্মাদর্শ, তার নিজের যে ভাবনা, সেই সমস্ত কিছু মিলিয়ে দিচ্ছেন। তার শাস্ত্রবোধ এইসব মিলিয়ে দিয়ে গল্পটা একটা আলাদা গভীরতর তাৎপর্য তৈরি করছে। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠি এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা আপাতত রাজবলহাটেই আছি। সেখানকার রথের কথা বলছি। খুব অন্য রকমের একটা রথ। আপনারা জানেন যে সেখানে জগন্নাথ সুভদ্রা নন, সেখানে রথের উপরে ওঠেন রাধা এবং কৃষ্ণ। সেই রথের কথা বলবো আজকে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে আপাতত গান, গানের পর পুরাণ চিরন্তন, সমুদ্র মন্থনের কথা। এরপর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সমুদ্র মন্থনের কথা বলতে বসেছি। সমুদ্রের তলা থেকে মন্থনের ফলে কি কি উঠে এসেছে ওই তো বললাম। অনুষ্ঠান পরিচিতিতে লক্ষ্মী উঠে এসেছেন, চন্দ্র উঠে এসেছেন, অপ্সরারা উঠে এসেছে, আরো 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 কি কি। যেমন ধরা যাক কামধেনু বা সুরভি নামের কামধেনু, সে উঠে এলো। পারিজাত নামের ইচ্ছে বৃক্ষ বা কল্পবৃক্ষ উঠে এলো। কৌস্তব মণি, উচ্চৈশ্র বা ঘোড়া, তার 7টা মাথা। ঐরাবত, সাদা রঙের হাতি, তার 4টে দাঁত। এরকম সব উঠে আসছে। মানে মানুষ যা কিছু কল্পনা করে, যা কিছু আকাঙ্ক্ষা করে, সেই সমস্ত কিছু উঠে আসছে সমুদ্রের তলা থেকে। আসলে একটা কথা আমার মনে হয়, আপনারা একমত হবেন কিনা আমি জানি না, আমি
সত্যি সত্যি তো জানি না যে এই যে সমুদ্র মন্থনের কাহিনীটা এটা সত্যি না মানুষ কল্পনা করে নিয়েছে। আমার তো এক ধরনের রূপক বলে মনে হয় একে। কেন রূপক মনে হয় সে না হয় বলবো, কিন্তু এই যে মাটির পৃথিবীতে আমরা বাস করি, এই মাটির পৃথিবীর যে সমস্ত জায়গাগুলো অগম্য বলে মনে করি আমরা, যেমন সমুদ্রের তলা, সেখানে কি আছে না আছে, যে সময় এই পুরাণ লেখা হয়েছে সেই সময় তো সেই সমুদ্রের তলা সম্পর্কে মানুষের ধারণা ছিল না। ফলে সমুদ্রের তলায় কি কি আছে না আছে তাই নিয়ে মানুষ নানান রকম কল্পনা করেছে, নানান রকম সব, এবং সেই সমস্ত কল্পনা উঠে আসছে। যেমন আকাশ থেকে, আকাশ কি আজকে মানুষ অনেকটা জানে, আকাশে যায়, এরোপ্লেনে করে যায়, রকেটে করে যায়, মানুষ অনেক বেশি জেনে গেছে আকাশ সম্পর্কে। তখন তো জানতো না। তখন আকাশ থেকে কত কি আসতে পারে, কত কি আশীর্বাদ আসতে পারে, অভিশাপ আসতে পারে, দেবতারা ক্রুদ্ধ হতে পারেন, এই সমস্ত কিছু, মানে মানুষ সবটাই আসলে যা কিছুর মধ্যে সে যেতে পারে না সেইখানে একটা অদ্ভুত রহস্যময় জগৎ রয়েছে, এইটা মানুষ বিশ্বাস করে এসেছে। তার একটা প্রকাশ হয়তো সমুদ্র মন্থনের ফলে এই যে যা কিছু উঠে আসছে তার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। যাই হোক, তো এই মন্থন চলছে, মন্থন চলছে, মন্থন করতে 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 সকলে ক্লান্ত হয়ে পড়েছেন। এর মধ্যে আর একটা ব্যাপারও হয়েছে যে মন্থনের ফলে যা কিছু উঠে এসেছে বেশিরভাগটাই দেবতারা দখল করে নিয়েছেন, অসুরদের সে ব্যাপারে কোনো আগ্রহ নেই। তাদের চাই অমৃত, ব্যাস, সোজা কথা। আমরা অমৃত পাবো, অসম্ভব শক্তি হবে আমাদের শরীরে, এবং আমরা চিরায়ু হব, আমাদের মৃত্যু হবে না। এইটাই তাদের একমাত্র আকাঙ্ক্ষা। বাদ বা কি উঠলো না উঠলো ওইটা নিয়ে মাথা ঘামাবার কোনো আগ্রহ আমাদের নেই, অসুররা এরকম মনে করছে। তো যাই হোক, যেটা বলছিলাম, মন্থন করতে করতে সবাই তো খুব ক্লান্ত হয়ে, আর পারছি না, আর পারছি না। বিষ্ণুকে বলছে যে এবার শেষ করি, ও অমৃত উঠবে না, দূর, ও হবে না। বিষ্ণু বলছেন করো 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 করো, করে যাও করে যাও করে যাও, কাজ করে যাও কাজ করে যাও কাজ করে যাও, একাগ্র মনে কাজ করে যাও, শেষ পর্যন্ত ফল পাবেই, তুমি কাজ করে যাও বলে সকলে মন্থন করছে 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 করছে। এই একদিন উজ্জ্বল জ্যোতি নিয়ে আবির্ভূত হলেন ধন্বন্তরী। তার হাতে কমণ্ডলু, তাতেই আছে অমৃত। অমৃত পাওয়া হলো, কিন্তু গল্প শেষ হলো না। তারপরে কি হলো বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন পুরাণ চিরন্তন। সে কথা বললাম আপনাদের, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ধন্বন্তরীর কমণ্ডলুতে অমৃত আছে। কিন্তু এইবার একটা কিছু পাওয়া গেছে যখন, মানুষের লোভ তো সাংঘাতিক। আবার আবার আরো কিছু পেতে চাই, আরো কিছু পেতে চাই, আরো কিছু পেতে চাই। মানুষের এইরকম একটা আকাঙ্ক্ষা তো থাকে। তো সেই রকম আকাঙ্ক্ষা দেবতাদের আছে, অসুরদের আছে, তারা আরো আরো মন্থন করবো, আরো মন্থন, দেখি আর কি পাওয়া যায়, দেখি আর কি পাওয়া যায়। কিন্তু মুশকিলটা হচ্ছে এতদিন ধরে সর্পরাজ বাসুকি বছরের পর বছর ধরে মন্থন করে চলেছেন, মানে তারও তো শরীরে দিচ্ছেন। ক্লান্ত তিনি, রীতিমতো ক্লান্ত। তার নিঃশ্বাস থেকে বিষ বেরোতে আরম্ভ করলো। আর অতিরিক্ত মন্থনের ফলে ক্ষীর সাগর থেকে এবারে উঠে এলো মারাত্মক বিষ, হলাহল বা কালকুট। সেই কালকুটের বিষ একবারে চারপাশটা ছেয়ে ফেললো। বাসুকির ভেতর থেকে বেরিয়ে আসা বিষ একবার চারপাশটা ছেয়ে ফেললো। তার প্রভাবে অসুর দেবতা সবাই প্রায় চেতনা হারিয়ে ফেলছে। পৃথিবীর অন্য নানান জায়গায় যা কিছু ছিল, সমস্ত প্রাণী সকলে অচেতন হয়ে পড়ছে। বিষে ছেয়ে গেল গোটা পৃথিবী। সকলে ক্লান্ত হয়ে পড়েছে মন্থন শেষ করে, তার মধ্যে চেতনা চলে যাচ্ছে। এই বিষের প্রভাবে কি হবে? তাহলে কি সৃষ্টি শেষ হয়ে গেল? এই রকম করে মন্থন করার ফলে কি সৃষ্টি শেষ হয়ে গেল? তো ব্রহ্মা বিষ্ণু ছুটলেন মহাদেবের কাছে, বলেন মহাদেব, মহাদেব আপনি বাঁচাতে পারেন, আপনি আপনি যা হোক কিছু একটা করুন। গোটা সৃষ্টি তো ধ্বংস হতে চলেছে, আপনি প্রলয়ের দেবতা, আপনি আপনি এই সৃষ্টিকে বাঁচান। মহাদেব সঙ্গে সঙ্গে পার্বতীকে নিয়ে ছুটে এলেন। পার্বতী বাধা দিচ্ছেন, মহাদেব শুনছেন না, বলছেন না না, বিশ্বকে রক্ষা করতে হবে, সৃষ্টিকে রক্ষা করতে হবে, এই কালকুট বিষ আমি নিজে পান করব। পার্বতী ভয় পাচ্ছেন, এটা করো না করো না, না বলে পান করলেন। পৃথিবী বাঁচল, কিন্তু বিষের প্রভাবে তাঁর কণ্ঠ নীল হয়ে গেল।
পার্বতী ভয় পেলেন, ভয় পেয়ে সঙ্গে সঙ্গে মহাদেবের গলা হাত দিয়ে আটকে দিলেন যাতে বিষ আরো নিচে না নেমে যেতে পারে। ফলে সেখানেই স্থির হলো সেই মারাত্মক হলাহল। এবং আপনারা জানেন যে কালকুটের প্রভাবে এই কণ্ঠের এই নীল রঙের জন্য সবার কাছে মহাদেব পরিচিত হলেন নীলকণ্ঠ নামে। পুরাণ চিরন্তন শুনলেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বালগোপালের কাহিনী। চেনা কাহিনী স্বামী বিবেকানন্দের হাতে পড়ে কেমন করে অন্য তাৎপর্য পেয়ে গেছে সে কথাই শোনাচ্ছি আপনাদের কদিন ধরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আরো শোনাই, পড়ি যতটা পর্যন্ত পড়া হয়েছিল তারপর থেকে। বৎসরের পর বৎসর অতিক্রান্ত হয়েছে, আর তিনি তার মাতৃ হৃদয়ের সকল কোমলতা দিয়ে ওই শিশুর জীবনের ক্রমবিকাশ লক্ষ্য করেছেন। আজ সে পাঠশালায় যাবার মতো বড় হয়েছে, পাঠশালায় সে যাবে। তাই ছাত্র জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করবার জন্য মার কত দীর্ঘদিন ব্যাপী কঠোর পরিশ্রম। প্রয়োজন অবশ্য খুব বেশি ছিল না। যে দেশে মাটির প্রদীপে এক ছটাক তেল ঢেলে আর একটা কাপড়ের সলতে লাগিয়ে আগুন জ্বেলে প্রফুল্ল চিত্তে মানুষ বিদ্যাচর্চায় দিন কাটায়, যেখানে ঘাসের তৈরি একটি মাদুর ভিন্ন আর কোনো আসবাবপত্রেরই প্রয়োজন হয় না, সে দেশের ছাত্র জীবনের প্রয়োজন খুব বেশি হবার কথাও নয়। তবু সামান্য যে দু চারটি জিনিসের প্রয়োজন ছিল তা সংগ্রহ করতেই দরিদ্র বিধবাকে বহুদিন পরিশ্রম করতে হয়েছিল। দিনের পর দিন চরকায় সুতো কেটে গোপালের জন্য একখানা পরবার কাপড় এবং একখানা গায়ে দেবার চাদর তাকে সংগ্রহ করতে হয়েছিল। সংগ্রহ করতে হয়েছিল মাদুর জাতীয় ছোট একটি আসন, যার উপরে দোয়াত, খাগের কলম প্রভৃতি রেখে গোপাল লিখবে এবং পরে যেটিকে গুটিয়ে বগল দাবা করে পাঠশালায় যাবার সময় সঙ্গে নিয়ে যাবে আর ফেরবার সময় সঙ্গে নিয়ে আসবে। তারপর যে শুভ দিনটিতে গোপালের বিদ্যারম্ভ হলো, সে প্রথম অ আ লিখতে চেষ্টা করলো, সেদিনটি দুঃখিনী মায়ের কাছে যে কি আনন্দের দিন ছিল তা মা ভিন্ন অন্যের পক্ষে পরিমাপ করা সম্ভব নয়। কিন্তু আজ তার মনে একটি গভীর বিষাদের ছায়া পড়েছে। বনপথ দিয়ে একা যেতে আসতে গোপাল ভয় পাচ্ছে কে তাকে সঙ্গে নিয়ে যাবে। এর আগে কোনোদিন নিজের বৈধব্যের নিঃসঙ্গতা ও দারিদ্র এমন করে তিনি ভাবেননি, অনুভব করেননি। মুহূর্তের জন্য চতুর্দিক যেন অন্ধকারে ঢেকে গেল। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল ভগবানের সেই চিরন্তন আশ্বাস বাণী, অনন্যাস চিন্তয়ন্তো মাং ইয়ে জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। একান্তভাবে অনন্দচিত্ত হয়ে যে ব্যক্তি আমার উপর নির্ভর করে, আমি তার সকল ভার স্বয়ং বহন করে থাকি। আর তার বিশ্বাসী মন ওই আশ্বাস বাণীতেই একটি আশ্রয় খুঁজে পেল। তারপর চোখের জল মুছে ছেলেকে বললেন, ভয় কি বাবা, ওই বনে আমার আরেকটি ছেলে থাকে, তার নামও গোপাল। সে তোমার বড় ভাই। বনভূমির অন্ধকার পথে যখন তুমি ভয় পাবে তখন তোমার দাদাকে ডেকো। বিশ্বাসী মায়ের পুত্র গোপাল, সেও তাই সকল অন্তর দিয়েই মার কথা বিশ্বাস করল। তারপর সেদিন অপরাহ্নে পাঠশালা থেকে ফেরবার পথে অরণ্যভূমির নিবিড়তায় ভয় পেয়েই মায়ের নির্দেশ অনুসারে বালক তার বোনের ভাইটিকে ডাক দিল, গোপাল দাদা, তুমি কি এখানে আছো? মা বলেছেন তুমি এই বনে থাকো, বলেছেন তোমাকে ডাকতে। একলাটি আমার বড় ভয় করছে ভাই। তখন দূর বনান্তরাল থেকে শব্দ ভেসে এলো, ভয় নেই ভাই, এই তো আমি রয়েছি, ভয় কিসের, তুমি বাড়ি যাও। আজকের মতো শেষ হলো স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর কথামৃত। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন কথামৃত। কথামৃতে ঠাকুর একটা কথা বলছেন যে জ্ঞানের দুটি লক্ষণ,
এই দুটো লক্ষণের কথা বলছেন। আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই দুটো লক্ষণের কথা আমাদের একটু ভালো করে শোনা উচিত এবং মনে রাখা উচিত। আগে বলা হয়েছে নিশ্চয়ই, কিন্তু তবু আর একবার বলি, একটু 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 মন দিয়ে যদি শোনেন তাহলে জীবনের পথে খুব কাজে লাগবে। বিশেষ করে আমরা আজকের এই সমাজে যে পরিবেশের মধ্যে আছি তাতে করে খুব কাজে লাগবে, তাতে কোনো সন্দেহ নেই, আমার মনে হচ্ছে অন্তত। জ্ঞানের দুটো লক্ষণ। প্রথম হচ্ছে কূটস্থ বুদ্ধি। সেটা কি না, হাজার দুঃখ কষ্ট বিপদ বিঘ্ন হোক নির্বিকার, যেমন কামার শালের লোহা যার উপরে হাতুড়ি দিয়ে পেটে। আর দ্বিতীয় হচ্ছে পুরুষকার, খুব রোখ, কাম ক্রোধে আমার অনিষ্ট করছে তো একেবারে ত্যাগ। কচ্ছপ যদি হাত পা ভিতরে ঢুকিয়ে রেখে দেয় তাহলে চারখানা করে কাটলেও আর বার করবে না। এই দুটো জ্ঞান, কেন বললাম এই দুটো জ্ঞান খুব জরুরি, এই দুটো বোধ খুব জরুরি, সেইটা আমার মতটা আমি আপনাদের বলি। প্রথম কথা হচ্ছে আজকের এই দুনিয়ায় নানান রকমের ভাবনা চিন্তা চলছে, নানান রকমের, এবং সেই সমস্ত ভাবনা চিন্তাগুলোকে ভাবনা চিন্তা বলাটাও হয়তো ঠিক নয়। তার কারণ হচ্ছে যার যা ইচ্ছে বলবার ইচ্ছে হচ্ছে বলে দিচ্ছে, এবং প্রচুর ভুলভাল কথা, ভুলভাল তথ্য, ভুলভাল বিশ্লেষণ, ভুলভাল দেখা, একেবারে না ভেবে নানান রকম সমস্ত কথাবার্তা বলা, নানান রকমের সমস্ত আচরণ, এই সব দিয়ে আমাদের চারপাশের পৃথিবীটা একেবারে ভরে গেছে। কিন্তু আপনি দেখুন লক্ষ্য করে ভালো করে, এর মধ্যে যদি আপনাকে বাঁচতে হয় তাহলে কি হয়? ধরুন আমি যে উপমাটা দেব সেই উপমাটা খুব সুবিধের উপমা হবে না। ধরুন ওই কুকুরকে দেখেছেন পার্কে টার্কে সকালবেলা বেড়াতে বেরিয়ে, যে একটা বল ছুঁড়ে দিল, কুকুর দৌড়ে 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 গেল, সেই বলের কাছে ধরলো, আবার প্রভুর কাছে ছুটে এলো, আবার প্রভু ছুঁড়ে দিল, এরকম করে হয়তো একদম চারটে প্রভু, এ বল ছুটছে, ও বল ছুটছে, সে বল ছুটছে, আর কুকুর পাগলের মতন এই বলের দিকে যাচ্ছে, আবার খানিক্ষণ সেইটা ধরতে না ধরতে ওই অন্যদিকে চলে যাচ্ছে, আবার এইদিকে চলে যাচ্ছে, আবার ওইদিকে চলে যাচ্ছে। আমাদের অবস্থাটা সেই রকম হয়েছে, এই মত থেকে ওই মত, ওই মত থেকে ওই মত, কোনো কিছুই বুঝতে পারছি না, কোনো কিছুই ঠিক করতে পারছি না, একবারে কিরম হাঁপিয়ে যাচ্ছে সবটা মিলিয়ে। কিন্তু যিনি জ্ঞানী মানুষ তিনি মনের মধ্যে একটা ধ্রুবতারা রেখে দেন। এই ধ্রুবতারাকে সরিয়ে দেওয়াটা কারুর পক্ষে সম্ভব নয়, যদি না সত্যি সত্যি তেমন একটা শক্তি আসে। হ্যাঁ, সত্যি সত্যি তেমন একটা শক্তি এলে এই যেটাকে আমি ধ্রুব লক্ষ্য বলে মনে করেছি সেইটা নড়চড় হতে পারে। কিন্তু তার বাইরে অমুকটা বললো আমার কান কেটে নিয়ে গিয়েছে, আমি কানের পেছনে দৌড়লুম, তমুকটা বললো যে না 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 কান তো ঠিক জায়গাতেই আছে, আবার ফিরে, এইটার কোনো মানে নেই। অর্থাৎ চারপাশের এই যে উতরল পৃথিবী, এবং সেই পৃথিবী এখন আমার ঘাড়ের উপর এসে পড়েছে, যে যা ইচ্ছে লিখে ফেসবুকে দিয়ে দিচ্ছে, টুইটারে দেখতে পাচ্ছেন আপনি, এবং আপনার ভেতরে তার একটা প্রতিক্রিয়া হচ্ছে। এই সমস্ত থেকে নিজেকে আলাদা করে, নিজেকে স্বতন্ত্র একটা জায়গায়, একটা ঠাকুর ঘরে নিজেকে রেখে দিন, সেইখানে থাকুন। বাইরের ধাক্কা যেন সেইখানে প্রবেশ করতে না পারে, সেইখানে প্রবেশ করে আপনার অন্তরে যে প্রদীপটি জ্বলছে বাইরের হাওয়া যেন তাকে নিভিয়ে দিতে না পারে। এইটা হচ্ছে একটা। আপনি জীবনে ধাক্কা খান, খেতেই হয়, আমাদের সকলকেই খেতে হয়। আপনি জীবনে আঘাত পান, আঘাত পেতেই হয়, সকলকে পেতে হয়, কিন্তু তার মধ্যেও আপনি স্থির হয়ে থাকুন। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথা অমৃত থেকে পাঠ, আর তাই নিয়ে সৌমিত্র বসুর কথাবার্তা। ফিরে আসছি গানটা, কূটস্থ বুদ্ধি যাকে বলে, নানান রকম দুঃখ কষ্ট বিপদ কোনো কিছুকেই পাত্তা না দেওয়া। আর দ্বিতীয়টা হচ্ছে পুরুষকার। আমার একটা জিনিস অভ্যেস হয়ে আছে, এই অভ্যেসটাকে আমি কিছুতেই ছাড়াতে পারছি না। তাহলে কি হবে? আমি ওইটাই করে যাব, ওইটাই করে যাব, ওইটাই করে যাব। আমি কি তার দাস নাকি? আমার একটা অভ্যেস হয়েছে। খুব সহজে একটা উদাহরণ দিচ্ছি, সিগারেট খাওয়া। আমার সিগারেট খাওয়ার অভ্যেস হয়ে গেছে, আমার সিগারেট খাওয়ার নেশা হয়ে গেছে, আমরা বলি না? তো আমাকে একজন বলেছিলেন, খুব বড় মাপের একজন মানুষ, যে আমি মাঝে মাঝে সিগারেট ধরি, মাঝে মাঝে ছেড়ে দিই। তার নাম
অজিতেশ বন্দ্যোপাধ্যায়, নাটকের খুব বড় মাপের মানুষ, আপনারা সকলে তার নাম জানেন। বলেছিল আমি আমি কি দাস নাকি, চাকর নাকি, কোনো একটা নেশার চাকর হবো আমি? না, আমি মাঝে মাঝে ধরি, মাঝে মাঝে ছেড়ে দিয়ে দেখি, হ্যাঁ পারি। এই যে রোগ করে ছেড়ে দেওয়া, আমি সংসার ছেড়ে দেবো, যা ছেড়ে দিলাম, তার জন্য বাহানা করতে হয় না, তার জন্য নানান রকম সমস্ত কায়দা কানুন মানুষকে বলা, এই আমি না ছাড়ছি জানো তো, আমি না অমুক করছি জানো তো, এই সব না, টুস করে ছেড়ে দিল, ব্যাস। এইটা হলো পুরুষকার। যে মুহূর্তে ঠিক করলাম, আমার ভেতরের যে শক্তি, যে তেজ, সে বলল ছেড়ে দাও, ছেড়ে দিলাম। এই একটা গল্প বলছেন ঠাকুর, বাড়ি চমৎকার গল্প, মানে আমি এতক্ষণ যা বলছিলাম সেটা অনেক সহজ করে গল্পের মধ্যে দিয়ে বলছেন। একজন পরিবার একজনের, সে বলল যে অমুক লোকের ভারী বৈরাগ্য হয়েছে, তোমার কিছু হলো না? যার বৈরাগ্য হয়েছে তার 16 জন স্ত্রী, একজন করে তাদের ত্যাগ করেছে। তো স্ত্রী বলেছে, স্বামী চান করতে যাচ্ছিল, কাঁধে গামছা, বলল সে লোক ত্যাগ করতে পারবে না। আরে একটু একটু করে কি আর ত্যাগ হয়? আমি ত্যাগ করতে পারবো, এই দেখো আমি চললুম। সে বাড়ির বাইরে গেছে, কাঁধে গামছা, বাড়ি ত্যাগ করে চলে গেল। এইটা হচ্ছে তীব্র বৈরাগ্য, এবং এইটা হচ্ছে পুরুষকার। ছাড়বো তো ছাড়বো, এক্ষুনি ছাড়বো, আর পেছু ফিরে তাকাবো না। এইটা কারুর কারুর ভেতরে আছে, আমাদের অনেকের ভেতরে নেই। আমরা পিছু ফিরে তাকাই এবং তার বশ হয়ে যাই, কিন্তু তাকাবই না, হয়ে গেছে, ওই চ্যাপ্টার বন্ধ। হ্যাঁ, এইরকমটা হয়তো। তো আর এক রকমের বৈরাগ্যর কথা বলছেন ঠাকুর। সেই বৈরাগ্যের নাম হচ্ছে মর্কট বৈরাগ্য। সেটা কিরকম? এই সংসারের জ্বালায় জ্বলে 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 গেরুয়া বসন পরে কাশি চলে গেছে, অনেকদিন কোনো খবর নেই। তারপর একখানা চিঠি এলো, তোমরা ভেবো না আমার এখানে একটা কাজ হয়েছে। অর্থাৎ সংসার ছেড়ে সে চলে গেছে, তারপরে আর বেশি দিন ওই জেদটা বজায় রাখতে পারেনি। এটাও আমরাও পারি না অনেক সময়, তাই না? কোনো একটা কিছুর সম্পর্কে একটা জেদ করে ছেড়ে দিলাম, জেদ করে একটা সিদ্ধান্ত নিলাম, তার দুদিন পর থেকেই মনে হতে থাকে, না মানে আসলে না, কি হয়েছে না না, এইরকম মনে হয়েছে না। না, সংসারের জ্বালা তো আছেই। স্ত্রী অবাধ্য, 20 টাকা মাইনে, ছেলের অন্নপ্রাশন দিতে পারছে না, ছেলেকে পড়াতে পারছে না, বাড়ি ভাঙা, ছাদ দিয়ে জল পড়ছে, মেরামতের টাকা নেই, এই সব নানান নানান দায়িত্বে তো মানুষ জড়িত হয়ে আছেই। তো সেখান থেকে তো বেরোবার জন্য এই দুটো দরকার, নির্বিকার হয়ে যাওয়া আর পুরুষকার, এই দুটো। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান। এরপর গান, গানের পর আরো পাঠ। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে এই সকালবেলায়। তো ঠাকুর দুরকম বৈরাগীর কথা বলছেন। একজনের তীব্র বৈরাগ্য, সে একদম এরকম তুড়ি মেরে বেরিয়ে চলে গেল। আর একজনের কথা বলছেন, সেই তিনি মর্কট বৈরাগ্য আর কি, যে তারপরে আর বৈরাগ্য নিয়ে চলে গেলেন, তারপরে সেখানে যাবার সংসারে আটকে গেলেন। তো মহিমাচরণ, তাকে ঠাকুর বলছেন, তোমাদের সংসার ত্যাগের কি দরকার? আরে সাধুদের কত কষ্ট। একজনের পরিবার বললে তুমি সংসার ত্যাগ করবে কেন? 8 ঘরে ঘুরে ঘুরে ভিক্ষে করতে হবে, তার চেয়ে এক ঘরে খাওয়া পাচ্ছ, বেশ তো। না, এই কথাটা কিন্তু খুব খুব উড়িয়ে দেবার মতন হাসির কথা নয়। যেটা শ্রীরামকৃষ্ণ বলবেন, যে আমি যদি আমার পার্থিব কতকগুলো চাওয়া তো আছে, আমার খিদে পায়, খেতে হয়, আমাকে মানুষকে খেতে হয়, মানুষকে ঘুমোতে হয়, এগুলো তো হয়। তা আমি এই ব্যাপারটায় নিশ্চিন্ত থেকে তারপরে যদি আমি সাধন ভজন করতে পারি, তারপরে যদি আমি ঈশ্বরে মন দিতে পারি, আমি জগতে রইলাম, কিন্তু জাগতিকতার যে বিষগুলো, জাগতিকতার যে দাবিগুলো, সেই দাবিগুলোর মধ্যে আমি ঢুকলাম না। এমনটা করা শক্ত শক্ত, কিন্তু সন্ন্যাসী হলে যে আমার খিদে মেটাবার জন্য আমাকে এটা ওটা সেটা ভাবতে হবে, আমি কোথায় ঘুমোবো সেটা
ঠিক করবার জন্য আমাকে এটা ওটা সেটা ভাবতে হবে, তাহলে আমি ঈশ্বর চিন্তাটা করবো কখন? বা ঈশ্বর চিন্তার সময়ের মধ্যে তো এইগুলো খাবলা মারতে শুরু করবে। কাজে সংসারের মধ্যে থেকে ধ্যান করা, তপস্যা করা, সাধনা করাটা ভালো। ঠাকুরের কথা অনুযায়ী কেল্লা থেকে যুদ্ধ, মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করলে অনেক অসুবিধে, বিপদ, গায়ের ওপর গোলাগুলি এসে পড়ে। তো শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এইবার আপনাদের চিঠিপত্র। এবারে আপনাদের চিঠিপত্র পড়ার পালা। আজকে চিঠিটি লিখেছেন কৌশিক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে চিঠিপত্র বিষয়ে একটা জরুরি কথা একটু বলে নিই। সেটা হচ্ছে সামনের বৃহস্পতিবার, মানে আজকে তো সোমবার, মঙ্গল বুধ বৃহস্পতি, সামনের বৃহস্পতিবারে কিন্তু আপনাদের চিঠি দিয়েই অনুষ্ঠানটা সাজানো হবে। এবং সে চিঠির বিষয় হচ্ছে যে রাতে মোর দুয়ারগুলি, অর্থাৎ খুব বিপদ, খুব কষ্ট, খুব দুঃখ, খুব বিপর্যয়ের মধ্যেও কোথাও একটা আশার আলো পেয়েছেন জীবনে, সেই ঘটনার কথা একটু লিখে পাঠান 250 শব্দের মধ্যে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। মনে রাখবেন, চিঠিটা আমাদের দপ্তরে পৌঁছতে হবে মঙ্গলবার সন্ধে 6টার ভেতর। একটু পাঠিয়ে দিন। বিষয় যে রাতে মোর দুয়ার গুলি। তাহলে এবার কৌশিক বন্দ্যোপাধ্যায়ের চিঠি পড়ি। এই চলাই তো জীবন, থেমে থাকা মৃত্যু, প্রাণের গভীরে তাই পথ চলার আকাঙ্ক্ষা থাকে। চেতনার হাত ধরে পথ হাঁটা আমাদের, পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা। নিরন্তর এগিয়ে যাওয়া নির্দিষ্ট গতিপথে, চলার ছন্দে ভালোর একতারা বাজিয়ে অনুক্ষণ। জীবনের তট জুড়ে নিয়ত চলেছি আমরা, প্রাণের বিনায় গাওয়া হচ্ছে বেঁচে থাকার সারেগামা। অনন্তের টানে, অমৃতের গরিমায় এই যে পথ, এটাই আমার আপনার সকলের ঋত পথ। এই পথ আসলে সত্যের, যেখান থেকে ভ্রষ্ট হয়ে পড়া আমাদের মৃত্যুর সামিল। মনে পড়ছে প্রথিতযশা পাশ্চাত্য কবির সেই অমোঘ উচ্চারণ, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। এই যে যা কিছু সত্য তাই আসলে সুন্দর। সত্যের আলোয় আলোকিত হয়ে উঠতে পারা আমাদের সত্তার শপথ। কারণ কিনা জানে, আমাদের অম্লান পিপাসা আজও হিরণ্ময় সত্যের আলোকে। শরণাগত অনুষ্ঠানের সকল কর্মকর্তা, শ্রোতৃমণ্ডলী ও সর্বোপরি আপনাকে, শ্রী সৌমিত্র বসু মহাশয়কে আমার এক আকাশ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার এই অকিঞ্চিৎকর লেখনী থামিয়ে দিলাম। ভালো থাকবেন সকলে। নমস্কার সহ কৌশিক বন্দ্যোপাধ্যায়, বৈদ্যবাটি, বৈদ্যপাড়া, হুগলি। অনেক ধন্যবাদ কৌশিকবাবু। আপনি এই যে এগিয়ে চলার মন্ত্র যেটা বলেছেন, চিঠিতে লিখেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে রাজবলহাট এই পর্ব শেষ করব রথযাত্রার কথা। ফিরে আসছি গানের পর। এরপর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এখন বাইরে দূরে রাজবলহাট। মন্দির দেখা শেষ, কিন্তু কিছুতেই যেতে পারছি না এই জায়গাটা ছেড়ে। এইবারে বলতে শুরু করেছি রাজবলহাটের বিখ্যাত রথযাত্রার কথা। যে রথে চড়েন জগন্নাথ, বলরাম, সুভদ্রা নন, শ্রীকৃষ্ণ আর রাধিকা। গতদিনে মানে শুক্রবারে বলেছিলাম আপনাদের রঙে রঙে রঙিন এই রথ। তার সামনে 3টে ঘোড়া, সাদা ঘোড়া, তাদের পিঠে কালো রঙের জিন আঁকা। এই রথের পেছন দিকটা বারান্দার মতো, রেলিং দেওয়া, কিন্তু সেখানে কেউ নেই। ঘুরে ঘুরে রথটা দেখুন। দোতলা রথ। একদিকের দোতলায় পাশাপাশি রাধা আর কৃষ্ণ, এছাড়া রথের ভেতরে নানান রকম সব কারুকার্য, কত সব ছবি আঁকা। রথের অনেকগুলো চূড়া, সেসব চূড়ায় পথ করে উঠছে গৈরিক পতাকা। সোজা কথা, ওই যে বলছিলাম, সবটা মিলিয়ে খুব জমজমাট দেখতে লাগে রাজবলহাটের এই রথকে। কিন্তু এটা কি ঠিক হচ্ছে? আমরা রথকে নিয়েই বেশি করে মাথা ঘামাচ্ছি, কিন্তু সেই রথে যিনি চড়বেন অথবা যারা চড়বেন তাদের সম্পর্কে তো কিছু বলছি না।
আরে তাদেরই তো মন্দির এটা। আমি আপনাদের এই রাধাকান্ত মন্দির নিয়েও আগে দুটো কথা বলেছিলাম মাঠের মধ্যে বেশ বড় উঁচু একটা উঠোনের ওপর দাঁড়িয়ে আছে এই রাধাকান্ত মন্দির, মাটি থেকে বেশ খানিকটা উঁচুতে, এতটাই উঁচু যে ধরুন মাটি থেকে হ্যাঁ তা 6 ধাপ সিঁড়ি পেরিয়ে তবে সেই উঠোনে ওঠা যায়। তা সেই উঠোনে জড়ো হয়েছেন সব পাড়ার লোকজনেরা, না বাইরের কেউ কেউ থাকতে পারেন। আর এক কোণে একটা রঙিন সুন্দর ছোট্ট চতুর্দোলা সাজানো রয়েছে। চতুর্দোলা খুব ছোট আর ভারী চমৎকার করে সাজানো হয়েছে তাকে, পর্দা টর্দা দিয়ে তার আড়ালে কারা থাকবেন। ফিরে আসি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বাইরে দূরে। এলো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে রাজবলহাটের রথযাত্রার কথা বলবার জন্যে। আপাতত ওই যে মন্দির, রাধাবল্লভ মন্দির, সেইখানে সেই উঠোন বা ভিত যা কিছু বলুন না কেন, সেখানে একদল গায়ক বসে আছেন এবং একেবারে রীতিমতো হারমোনিয়াম খোল কত্তাল বাজিয়ে হরিনাম সংকীর্তন হচ্ছে। আর তার সঙ্গে নিজেদের মধ্যে হাসি ঠাট্টা মজা, অনেক মানুষ একসঙ্গে মিলিত হয়েছেন, সকলে এসেছেন, হয়তো অনেকের সঙ্গে বহুদিন পরে দেখা হয়েছে, তাদের মধ্যে খবরের আদান প্রদান চলছে। এও একটা ছোটখাটো মেলার মতো, যে কথাটা এসেছে মিলন থেকে, যেখানে আমরা সবাই মিলে মিলতে পারি। তো মনে হলো এই যে রাজবলহাটের রথযাত্রার দিনটা সকলের মধ্যে বেশ একটা আত্মীয়তার আনন্দ তৈরি হয়ে যেতে পেরেছে, এটা খুব ভালো। তাই যথাসময়ে পুরোহিত চলে এলেন, মন্ত্র পড়া শুরু হয়ে গেল। মানে রাধাকৃষ্ণকে নিয়ে এই যে রথটি, একেই বলা যেতে পারে এই চতুর্দলাটা হচ্ছে মূল রথের ছোট্ট একটা সংস্করণ। পুজো শেষ হলো, এই যে চতুর্দলা, এর দুগায়ে দুপাশ থেকে দুটো বাঁশ বাঁধা আছে, যেমন করে পালকি বাহকদের থাকে আর কি। সেই ছোট্ট চতুর্দলার মধ্যে আছেন কৃষ্ণ আর রাই কিশোরী। তাদের নিয়ে যাওয়া হবে মূল যে বড় রথ সেইখানে। এবং এই নিয়ে যাওয়াটা কিন্তু এমনি এমনি হবে না, বেশ আড়ম্বর করে করতে হবে। ওই তো একটুখানি ছোট্ট চতুর্দোলা, একজন মানুষ খুব সহজে উঠিয়ে নিয়ে যেতে পারেন, কিন্তু না, ওটাকে 4 জনে মিলে বয়ে নিয়ে যাচ্ছেন রাধাকান্ত মন্দির থেকে রথের দিকে। শোভাযাত্রা করে যাকে বলে, সেই শোভাযাত্রার সামনের দিকে গায়কেরা কৃষ্ণ নাম করতে করতে চলেছেন। এইভাবে তো পৌঁছানো গেল রথের মাঠে। সেখানে তখন মেলার জমজমাট পরিবেশ। আগেই বলেছি আপনাদের, রাজবলহাটে এই রথযাত্রা উপলক্ষে খুব বড় মেলা হয়। আর চতুর্দোলায় এসে পৌঁছানো মাত্র ঢাক বেজে উঠল, রাধা এবং কৃষ্ণকে রথের ওপরে তোলা হলো, এই যাত্রা শুরু। না, যাত্রার বিবরণ আর দেব না, কিন্তু রাজবলহাটের রথযাত্রার একটা ছবি আপনাদের চোখের সামনে মেলে ধরবার চেষ্টা করলাম। এবারে শেষ করব আজকের শরণাগত। শেষ করবার আগে আর একবার মনে করিয়ে দেব, সামনের বৃহস্পতিবারে যে চিঠিপত্র, আপনাদের চিঠিপত্র নিয়ে যে অনুষ্ঠান হবে, তার বিষয় যে রাতে মোর দুয়ারগুলি। গানটা মনে আছে তো? যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। বিপর্যয়ের মধ্যে, সর্বনাশের মধ্যে কোথাও তিনি আসেন, তিনি এসে হাত ধরেন। এই বিশ্বাস আমাদের অনেকের মধ্যেই আছে। এই বিশ্বাসকে প্রকাশ করে কোনো ঘটনা যদি একটু লিখে পাঠাতে পারেন, মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে এই আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। এবার তাহলে কবিতা। শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। যারা আসে যায়, হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায়, কথা না শুধায়, ফুটে আর টুটে পলকে, তাহাদেরই গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। প্রতি নিমেষের কাহিনী আজি বসে বসে গাঁথিস নে আর বাঁধিস নে স্মৃতিবাহিনী। যা সে আসুক, যা হবার হোক, যাহা চলে যায় মুছে যাক শোক,
গে ধে যাক দুলোক ভুলোক প্রতি পলকের রাগিনী, নিমেষে নিমেষ হয়ে যাক শেষ বহি নিমেষের কাহিনী। ফুরায় যা দেরে ফুরাতে, ছিন্ন মালার ভ্রষ্ট কুসুম ফিরে যাস নে কো কুড়াতে। বুঝি নাই যাহা চাই না বুঝিতে, জুটিল না যাহা চাই না খুঁজিতে, পুরিল না যাহা কে রবে জুঝিতে তারি গহ্বর পুরাতে। ফুরাইলে দেশ ফুরাতে। ওরে থাক থাক কাঁদনি, দুই হাত দিয়ে ছিঁড়ে ফেলে দেরে নিজ হাতে বাঁধা বাঁধিনি। যে সহজ তোর রয়েছে সম্মুখে, আদরে তাহারে ডেকে নে রে বুকে। আজিকার মতো যাক যাক চুকে যত অসাধ্য সাধনী, ক্ষণিক সুখের উৎসব আজি। ওরে থাক থাক কাঁদনি। শুধু অকারণ পুলকে নদী জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে। ধরণীর পরে শিথিল বাঁধন, ঝলমল প্রাণ করিস যাপন। ছুঁয়ে থেকে দুলে শিশির যেমন শিরীষ ফুলের অলোকে। মর্মর তানে ভরে ওঠ গানে, শুধু অকারণ পুলকে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার।